আশা করি প্রত্যেকে খুব ভালো ও সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পড়াবো, ভেরিয়েশন অর্থাৎ ভেদ। এই ভেদ পড়ানোর আগে তোমাদের দুটি শব্দ খুব ভালোভাবে বুঝতে হবে। সেই দুটি শব্দ হলো চলরাশি ও ধ্রুবক। চলরাশি কাকে বলে? গাণিতিক নিয়মে কোনো সংখ্যামালায় বা কোনো সমীকরণে যেসব রাশির মান পরিবর্তন হয় অর্থাৎ পরিবর্তনশীল, সেই সংখ্যাকেই আমরা চলরাশি বলি, সেই ধরনের রাশিকেই আমরা চলরাশি বলি। তাহলে চলরাশিকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে স্বাধীন চলরাশি আর অধীন চলরাশি। তাহলে আমি কি বললাম? তো এই স্বাধীন চলরাশি আর অধীন চলরাশি, এরপরে আমি আসবো ধ্রুবক, অর্থাৎ যে রাশির মান কখনোই পরিবর্তন হয় না অর্থাৎ পরিবর্তনশীল নয়, এইরূপ রাশিকে আমরা ধ্রুবক বলবো। তাহলে আমাদের দুটো জিনিস কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম, একটি হচ্ছে চলরাশি, অন্যটি ধ্রুবক। এবার আসা যাক একটি উদাহরণে, যে উদাহরণ তোমরা খুব সহজেই বুঝতে পারবে চলরাশি কাকে বলে আর ধ্রুবক কাকে বলে। আমরা 9-এ পড়েছি বৃত্তের ক্ষেত্রফল। তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো এখানে পাই মানে বৃত্তের ব্যাসার্ধ, আর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার যদি আমরা এ ধরি আর বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, তাহলে গাণিতিক নিয়মে আমরা এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার লিখতে পারবো। এই যে আর ব্যাসার্ধ বিভিন্ন মানের জন্য ক্ষেত্রফলের বিভিন্ন মান পাওয়া যায়। তাহলে তোমরা দুটো বুঝতে পারছো, একটি ব্যাসার্ধ আর একটি ক্ষেত্রফল। অর্থাৎ ব্যাসার্ধের মান বসালে তবেই ক্ষেত্রফলের বিভিন্ন মান আসছে। তাহলে এই দুটি কি? চলরাশি। আর একটা পরিষ্কার দেখো, ওখানে আছে পাই আর স্কোয়ার। এই যে পাইটাকে বলা হবে ধ্রুবক। কেন? যে কোনো বৃত্তের ক্ষেত্রফল, ছোট বড় মাঝারি, যে কোনো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে পাই কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ কোনো পরিবর্তন নয়। তো সেই পরিবর্তন নয় যে সংখ্যা, তাকে কি বলা হবে? ধ্রুবক সংখ্যা বলা হবে। তাহলে আশা করি আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে চলরাশি কাকে বলে আর ধ্রুবক কাকে বলে। আর একটু পরিষ্কারভাবে তোমাদেরকে জানিয়ে দিই। মনে করো বিদ্যালয়ে তুমি আসবে, বাড়ি থেকে যাত্রা শুরু করলে। তাহলে বিদ্যালয় বাড়ি থেকে যাত্রা শুরু করার সময় একটি দূরত্ব থাকে, এবার একটা সময় লাগছে। তো সময় আর দূরত্বকে গাণিতিক নিয়মে যদি আমরা রাখি, তাহলে এই সময় আর দূরত্ব কিন্তু দুটি হচ্ছে চলরাশি। তাহলে আশা করি চলরাশি বোঝা যাচ্ছে। যেমন আমি বোর্ডে দেখো একটা উদাহরণ লিখেছি, স্বাধীন চলরাশি আর অধীন চলরাশি। এইবার এই ধ্রুবককে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, একটি পরম ধ্রুবক, অন্যটি হচ্ছে অবাধ ধ্রুবক। আমি বোর্ডের দিকে তাকিয়ে দেখি, এখানে লেখা আছে দেখো y ইকুয়াল টু 2x মাইনাস 5, অর্থাৎ x এর মান যদি বিভিন্ন বসায়, x এর মান যদি মনে করো 0 বসাও, তাহলে দেখো x ইকুয়াল টু 0 বসাও, তাহলে কত হবে? y ইকুয়াল টু মাইনাস 5। x ইকুয়াল টু 1 বসালে মান পাবে, 2 বসালে মান পাবে, অর্থাৎ x স্বাধীন। তাহলে xকে আমরা স্বাধীন চল বলবো আর yকে আমরা অধীন চল বলবো। ঠিক একই রকমভাবে আমরা লিখেছি পরম ধ্রুবক, মানে সংখ্যা যেমন 1 2 3 4 5, একে বলা হয় পরম ধ্রুবক, কোনো পরিবর্তন না হয়। এবং যে সমস্ত সংখ্যা দুটি অনুপাত করে যদি কোনো ধ্রুবক সংখ্যা পাওয়া যায়, তাকে আমরা সবসময় কি বলবো? অবাধ ধ্রুবক। যেমন অবাধ ধ্রুবক আমরা কি অক্ষর দ্বারা প্রকাশ করি? কে এল এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি আমরা অবাধ ধ্রুবক সংখ্যা প্রকাশ করি। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা পড়ালাম, একটা হচ্ছে আমার অবাধ ধ্রুবক, আর একটি হচ্ছে আমাদের পরম ধ্রুবক, আর স্বাধীন চলরাশি, অধীন চলরাশি। এবার আসবো আমাদের সেই আকাঙ্ক্ষিত অধ্যায় ভেদ। অর্থাৎ ভেদ কেন প্রয়োজন আমাদের পড়ার ক্ষেত্রে, কেন আমরা ভেদ পড়ব? এই যে দুটি চলরাশি সম্পর্ক যুক্ত, কিভাবে পরিবর্তনশীল হবে তা জানার জন্যই ভেদ তত্ত্বের প্রয়োজন আছে। অর্থাৎ ভেদ কাকে বলে? দুটি মানে গাণিতিক নিয়মে দুই বা তার বেশি অর্থাৎ দুই বা ততোধিক চলরাশি নির্দিষ্ট নিয়ম মেনে মানের পরিবর্তনশীলতাকেই আমরা ভেদ বলবো। অর্থাৎ বলি দুই বা ততোধিক চলরাশি নির্দিষ্ট নিয়মে মানের পরিবর্তনশীলতাকেই আমরা কি বলবো? ভেদ বলবো। তাহলে আশা করি ভেদটা আমরা বুঝতে পারছি। এবার আমাদের ভেদের প্রকারভেদ কিন্তু থাকে। প্রকারভেদ বলতে কি বোঝাবো? যে ভেদকে কভাগে ভাগ করা যায়। সাধারণত ভেদকে 3 ভাগে ভাগ করা যায়। খুব সহজে তুমি বুঝতে পারবে
তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে কি সরল ভেদ, দ্বিতীয় হচ্ছে ব্যস্ত ভেদ, 3 নম্বর হচ্ছে যৌগিক ভেদ। সরল ভেদ কাকে বলে প্রশ্ন আসতেই পারে। সরল ভেদ মনের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে সরল ভেদ কাকে বলে। সরল ভেদ হলো, একটু লক্ষ্য করো, মনে করো দুটি চলরাশি আছে, একটি চলরাশি যে অনুপাতে বাড়বে অন্য চলরাশি সেই অনুপাতে যদি বাড়ে তখন ওই দুটি চলরাশির মধ্যে যে সম্পর্ক থাকবে সেটি হচ্ছে সরল ভেদ। আবার ধরো বিপরীত ক্রমে তুমি বলতে পারো একটি চলরাশির মান যে অনুপাতে কমে যাবে অন্য চলরাশিটি সেই অনুপাতেই যদি কমে যায় তখন ওই দুটি চলরাশিকে আমরা সরল ভেদ বলবো। এবার একটা সংজ্ঞা তো থাকবেই। সংজ্ঞা মানে কি বলবো, দেখো দুটি চলরাশি এমনভাবে সম্পর্কযুক্ত যেখানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। এই যে কেটা হচ্ছে অবাধ ধ্রুবক, তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক লিখব। তাহলে তখন এক্স আর ওয়াইকে আমরা বলা হবে সরল ভেদে আছে। তাহলে তোমাদের সংক্ষেপে মনে রাখার কৌশল হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক সংখ্যা পাই তখন এক্স ওয়াইকে আমরা সরল ভেদ বলবো। ঠিক একই রকমভাবে আমরা যদি ব্যস্তভেদের সংজ্ঞাটা বলি, ব্যস্তভেদ কি বলবো, ওই সেই দুটি চলরাশি একটির মান যতটা বাড়বে, একটির মান যে অনুপাতে বাড়বে অপর চলরাশির মান সেই অনুপাতে যদি কমে যায়, অর্থাৎ একটি বাড়ছে একটি কমে যাচ্ছে, আর উল্টো যদি ভাবে বলি একটি কমছে অন্যটি বাড়ছে, তো তখন দুটি যে চলরাশি আছে তাদের মধ্যে সম্পর্ক হবে কি ব্যস্তভেদ। তো আমি ডেফিনেশন বলতে পারবো দুটি এমনভাবে সম্পর্কযুক্ত দুটি চলরাশি এক্স ও ওয়াই যদি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের গুণফল যদি ধ্রুবক হয় তখন এক্স ওয়াইকে আমরা ব্যস্তভেদ বলবো। এবার তারপরে আসি আমি জয়েন্ট ভেরিয়েশন অর্থাৎ যৌগিক ভেদ। অর্থাৎ একটি চলরাশি যদি একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে তাহলে প্রথম চলরাশিটা অন্যান্য চলরাশিগুলির সাথে কি হবে যৌগিক ভেদে থাকবে। এটা হচ্ছে যৌগিক ভেদের ডেফিনেশন। তো আমরা এখানে দেখো সরল ভেদ পড়লাম, ব্যস্ত ভেদ পড়েছি আর যৌগিক ভেদ বলেছি। এবার বোর্ডে আমি কতগুলো সংজ্ঞা সুন্দরভাবে লিখে দিয়েছি, সেইগুলো একটু পড়ে তোমাদেরকে দেখিয়ে দিই সংজ্ঞাগুলো কিভাবে হচ্ছে। দেখো দেখে নাও একটু। প্রথমে ভেদ, ভেদটা দেখো খেয়াল করো, ভেদে কি আছে, দুই বা ততোধিক চলরাশি সম নির্দিষ্ট নিয়ম মেনে মানের পরিবর্তনশীলতাকেই ভেদ বলা হয়। ইহাকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন সরল ভেদ সিম্পল ভেরিয়েশন, ব্যস্ত ভেদ ইনভার্স ভেরিয়েশন, যৌগিক ভেদ জয়েন্ট ভেরিয়েশন। আর সরল ভেদ কাকে বলে, যদি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তখন বলা হয় এক্স ও ওয়াই সরল ভেদে আছে। একই রূপে আমরা কি বলতে পারবো, ব্যস্ত ভেদ, যদি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স ইন্টু ওয়াই, খেয়াল করো, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স ও ওয়াইকে ব্যস্ত ভেদ বলা হবে। তাহলে আমি মনের ভিতরে কিভাবে কৌশলে সরল ভেদ মনে রাখবো, ঠিক একটি কৌশল আমি তোমাদেরকে বলে দিই। দেখো এখানে এক্স বাই ওয়াই যদি কে হয়, এক্স আর ওয়াই দুটি চলরাশি, এর ভাগফল যদি সর্বদাই ধ্রুবক সংখ্যা পায় তখন তাকে সরল ভেদ বলবো। একই রকমভাবে এক্স আর ওয়াই দুটি চলরাশি, ওর গুণফল সর্বদাই যদি একটি ধ্রুবক সংখ্যা পায় তখন এক্স আর ওয়াইকে আমরা ব্যস্ত ভেদে থাকবে বলতে পারবো। এরপরে আমি যৌগিক ভেদ। পরীক্ষায় আরেকটি তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, যৌগিক ভেদের উপপাদ্য। আমি বোর্ডে যৌগিক ভেদের উপপাদ্যটি লিখব, শুধুমাত্র পরীক্ষায় বলা থাকে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। তাহলে আমরা কিভাবে করব আমি একটু লিখে দিই তোমাদেরকে একটু লিখে দিই যে যৌগিক ভেদের উপপাদ্য কি। তাহলে খেয়াল করো যৌগিক ভেদের উপপাদ্য
যৌগিক ভেদের উপপাদ্য যৌগিক ভেদের উপপাদ্য। দেখো যৌগিক ভেদের উপপাদ্য কি হবে, যদি x, y এবং z তিনটি চলরাশি হয় তবে x ভেরিজেস y যখন z ধ্রুবক এবং x ভেরিজেস z যখন y ধ্রুবক হবে তবে x ভেরিজেস yz লিখতে পাবো। x ভেরিজেস yz তখন কি হবে, তখন y এবং z পরিবর্তিত অর্থাৎ x এবং y অর্থাৎ পরিবর্তনশীল। তাহলে আমরা উপপাদ্যটা লিখতে পেরেছি। এবার কতগুলি নিয়ম আছে, যে যৌগিক ভেদের কতগুলি মৌলিক নিয়ম আছে। আমি মৌলিক নিয়মগুলো একটু মুখে বলে দিই তোমাদেরকে। মৌলিক নিয়ম হচ্ছে এ ভেরিজিয়াস, এই যে এ ভেরিজিয়াস বি, তাহলে এর উল্টোটা আমি একটু লিখে দিই এখানে, নাহলে তোমাদের হয়তো মনে থাকবে না। তোমরা বোর্ডটাকে খেয়াল করো। তো এখানে দেখো এ ভেরিজিয়াস বি হয়, তবে সর্বদাই বি ভেরিজিয়াস কি লিখতে পারবো, এ লিখতে পারবো। বি ভেরিজিয়াস কি লিখতে পারবো, এ ভেরিজিয়াস পারবো। এইগুলোকে মৌলিক বলা হচ্ছে, মৌলিক উপপাদ্য বলা হচ্ছে এখান থেকে ভেদের। 2 নম্বর যদি বলি এ ভেরিজিয়াস বি, আবার বি ভেরিজিয়াস সি, তাহলে কি লেখা যাবে, এ ভেরিজিয়াস সি লিখতে পারবো। 3 নম্বর যদি মৌলিক উপপাদ্য লিখি এ ভেরিজিয়াস বি হয় তবে এ টু দি পাওয়ার এন ভেরিজিয়াস বি টু দি পাওয়ার এন। এন একটি স্বাভাবিক সংখ্যা। আশা করি তোমরা ভেদের পুরোটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। যদি আরেকবার সামেশন করে বলি, তোমাদের মাথায় রাখবে চলরাশি। তো চলরাশি 2 প্রকার বলেছি, স্বাধীন চলরাশি, অধীন চলরাশি। একটু খেয়াল করো, যে উদাহরণগুলো দিয়েছি সেটাকে একটু ভালো করে দেখে নাও। তারপরে বললাম কি, ধ্রুবক সংখ্যা অর্থাৎ ধ্রুবক, পরম ধ্রুবক, অবাধ ধ্রুবক। তারপরে আমি কি বলেছি, ভেদের কি প্রয়োজনীয়তা আছে। তারপরে ভেদ কাকে বলে, ভেদ কয় প্রকার ও কি প্রত্যেক প্রকারের আমি সংজ্ঞা তোমাদেরকে বলে দিয়েছি, এবং কিভাবে মনে রাখতে হবে তার কৌশলটা কিন্তু বলা আছে। তো এটা দেখো, নেক্সট আমি তোমাদেরকে অনুশীলনীতে অর্থাৎ কোষে দেখিতে যে অঙ্কগুলি আছে সেইগুলো একটু করে দেবো। দেখো প্রথমে কোষে দেখি অঙ্ক একটি যেটা আছে আমার, প্রথমে কোষে দেখি অঙ্কটা দেখে নাও একটু। তাহলে তোমাদের বইয়ে যে অঙ্কটি আছে দেখে নাও। এখানে বলা আছে এ আর বি দুটি চলরাশি। এ আর বি দুটি কি চলরাশি, এ 25, বি 10, এ 30, বি 12, এ 45, বি 18 এবং 250, 100। তাহলে এ ও বি এর ভেদ সম্পর্ক কি হবে, আর ভেদ ধ্রুবক নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এটা স্যার ভাগ করব না গুণ করব। দেখো যদি ভাগ করি, এ বাই বি করি, তাহলে দেখো তো প্রত্যেকটা এ বাই বি যদি করি তাহলে একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়তো আসবে। একটু খেয়াল করে দাও, আমি দেখে নিই একটু। এ বাই বি ইকুয়াল টু আমি 25/10 যদি কাটাকাটি করি তাহলে কত হবে, আমি 5/2 হবে। ঠিক একই রকমভাবে 30/12, 45/18, 250/100। দেখো প্রত্যেকটাই যদি কাটাকাটি করো তাহলে কি আসবে, একই সংখ্যা আসবে। এই যে একই সংখ্যা কি, ধ্রুবক সংখ্যা। তো এটাকেই আমরা কি বলবো, 5/2। তো এখানে এই যে 5/2 হয়ে গেল কি, ভেদ ধ্রুবকের মান। অর্থাৎ এবার তোমাকে ডেফিনেশন আমি বলেছি কি, দুটি চলরাশি যদি ভাগফল একটি নির্দিষ্ট সংখ্যা হয় তাহলে ওই দুটি চলরাশির মধ্যে যে সম্পর্ক থাকবে তাকে সরল ভেদ বলা হবে। তাহলে দেখো এ বাই বি ইকুয়াল টু কত, 5/2, একটা নির্দিষ্ট সংখ্যা, ধ্রুবক সংখ্যা। তাহলে এ ইকুয়াল টু 5/2 ইন্টু বি। তাহলে এ ভেরিজিয়াস, অর্থাৎ এর সাথে বি কি থাকবে, সরল ভেদে থাকবে।
অর্থাৎ এ ও বি দুটি চলরাশি, কিন্তু এদের ভিতর রিলেশন কি, সরল ভেদ আছে। আর ভেদ ধ্রুবকটা কি হবে, তাহলে আমরা ভেদ ধ্রুবক হবে ভেদ ধ্রুবক 5/2। আমরা ভেদ ধ্রুবক পাবো কত, 5/2। একই রকমভাবে দ্বিতীয় অঙ্কটা দেখে নাও। দ্বিতীয় অঙ্ক যদি তোমাদেরকে দেখায়, দ্বিতীয় অঙ্কটি দেখো, তো দ্বিতীয় অঙ্কটি প্রত্যেকটাই দেখো যদি তোমরা খেয়াল করো, এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, প্রত্যেকটাই এক্স ইন্টু ওয়াই করো। তো এক্স ইন্টু করি 18 × 3 = 8 × 27/4 × 12 × 9/2 6 × ইকুয়াল টু দেখো 54, ইকুয়াল টু কত, 54। তাহলে দেখো গুণ করলে সংখ্যা দুটি যদি গুণ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো একটি নির্দিষ্ট সংখ্যা থাকছে। সেই মনের কৌশল তোমাকে মনে রাখতেই হবে যে দুটি সংখ্যা গুণ করলাম, একটি নির্দিষ্ট সংখ্যা পেলাম, তাহলে সংখ্যা দুটির মধ্যে সম্পর্ক কি হলো, ব্যস্ত ভেদ আছে। তো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত, 5/4, অর্থাৎ এক্স 54, এক্স ইকুয়াল টু 54/y। তাহলে এক্স ভেরিজিয়াস আমরা কি লিখতে পারবো, আমরা 1/y। তাহলে এক্স ভেরিজিয়াস 1/y। তো এইটা কি আছে, ব্যস্ত ভেদে আছে। আর 54কে আমরা ভেদ ধ্রুবক বলবো। কি বলবো আমরা, ভেদ ধ্রুবক বলা হবে। তাহলে 54 হচ্ছে ভেদ ধ্রুবক। আর এক্স ওয়াই দুটি চলরাশি, কিন্তু এরা ব্যস্ত ভেদে আছে। 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বর আছে বিপিন কাকু, দেখো আছে বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টা তিনি কত পথ যাবে, ভেদ তথ্যতে করতে হবে। আমরা এই অঙ্ক তো পারি, এই অঙ্ক তো আমরা পাটিগণিতে করতে পারি, কিন্তু পাটিগণিতে করব না কেন, আমাদের এখানে দুটি চলরাশি আছে। ঠিক তোমাদের বিদ্যালয়ের থেকে, বাড়ি থেকে বিদ্যালয়ে আসার যে বলেছি, দুটি চলরাশি, একটা দূরত্ব একটা সময়, এখানেও ঠিক দূরত্ব আর সময় আছে। তো দুটো গাণিতিক নিয়মে দূরত্বকে আমরা যদি ডি ধরি আর সময়কে যদি আমরা টি ধরি, তাহলে রিলেশনটা কী হবে ভালো করে খেয়াল করো তো, যে তুমি যত কিলোমিটার যাবে তত বেশি সময় লাগবে। তো যে অনুপাতে বাড়ছে ওটাও ঠিক একই অনুপাতে বাড়ছে। তাহলে ডি আর টি এরা কি পরস্পর কিন্তু সরল ভেদে আছে। তাহলে আমরা লিখব কি, তাহলে আমরা লিখতে পারবো যে মনে করি দূরত্ব, দূরত্ব ডি, সময় টি। এবার দেখো তাহলে ডি আর টি এরা কি অনুপাতে আছে, মানে কি কি ভেদে আছে। তাহলে প্রথমে তোমাদের ব্যস্ত ভেদে আছে, এই কি বলতে হবে, কি ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে সরল ভেদ হলে কী হবে, ডি ভেরিজিয়াস টি, ডি ভেরিজিয়াস টি হবে। এবার খেয়াল করো এখানে তো বিপিন কাকু বলেছে যে কত কিলোমিটার যাচ্ছে, 14 কিলোমিটার, কত মিনিট লাগবে, 25 মিনিট লাগবে। তাহলে 14 কিলোমিটার, তাহলে ডি ইকুয়াল টু যখন দেবো আমরা একটা ভেদ ধ্রুবক কিন্তু পাবো, অর্থাৎ কে টি। কে লিখবো, কে একটি অশূন্য, মানে অশূন্য তোলে হবে না, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা ডি বিপিন কাকু কত, 14, আর টি ইকুয়াল টু কত মিনিট, 25 মিনিট। তাহলে কে এর মান পাবো হচ্ছে আমরা, কে এর মান পাবো 14/25। এই যে কে এর মান 14/25, আবার দেখো, আবার কন্ডিশন বলেছে, আবার কন্ডিশন দেখো, ডি ইকুয়াল টু কে টি, এখানে একটা প্রশ্ন আমরা পাবো, কে ইকুয়াল টু কত পাবো, 14/25, কিন্তু কত ঘন্টা লাগবে, সময় কত ঘন্টা দেবো আমরা, 5 ঘন্টা। তার সময় যদি বলি টি, আমরা দেওয়া আছে 5 ঘন্টা, তাই 5 ঘন্টাকে আমরা যদি মিনিটে করি তাহলে আমার 300 মিনিট হচ্ছে। কত মিনিট হচ্ছে, 300 মিনিট। এইবার আমরা যে কোনোভাবেই হোক এখানে ডি যে দূরত্ব আমরা যাব, তাহলে কে এর মান বসিয়ে দেবো, কে এর মান হচ্ছে 14/25 ইন্টু টি ইকুয়াল টু কত মিনিট আছে, মিনিটে যদি প্রকাশ করি
তাহলে হচ্ছে আমাদের 300 মিনিট, তাহলে 25 × 12 মানে 300, তাহলে এটা করলে হবে, গুণ করলে 318 168, অর্থাৎ বিপিন কাকু মানে 5 ঘন্টায় 168 কিমি পথ যাওয়া যাবে। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিভাবে ব্যস্ত ভেদ হচ্ছে না সরল ভেদ হচ্ছে। যদি একটি চলরাশি যে অনুপাতে বাড়বে অন্যটি যদি সেই অনুপাতেই বাড়ে তখন সরল ভেদে, একটি যে অনুপাতে বাড়বে অন্যটি যদি সেই অনুপাতেই কমে তাহলে ব্যস্ত ভেদে হবে। এই ভেদ সংকল্প তোমাদেরকে ঠিক বুঝে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে তোমরা পারবে, না হলে কিন্তু অসুবিধা হবে। নেক্সট তোমাদের পরবর্তী অঙ্কটি আছে, দেখো এখানে আমি 4 দাগে অঙ্ক চলে যাব। 4 দাগে আছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে, ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে, এখানে সরাসরি বলে দিয়েছে বর্গমূলের সাথে কি আছে, সরল ভেদে থাকে। বর্গমূলের সাথে যদি সরল ভেদে থাকে তাহলে ওয়াইকে যদি বলে দিই আমরা বর্গমূল কি, ওয়াই ভেরিজিয়াস রুট এক্স, এইটা বর্গমূল আছে। ঠিক একই এখানে কৌশল বলছে, দেখো তাহলে আমরা ভেরিজিয়াস তুলবো, অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা নিয়ে আসবো, সেই ভেদ ধ্রুবকটা আসবে। তো ওয়াই ইকুয়াল টু আমরা আসবে কে ইন্টু রুট এক্স, এটাকে ডট 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 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করে নাও। তা দেখো এক্স আর ওয়াই মানে ওয়াই আর এক্স দুটি চলরাশি, কে ধ্রুবক, তাহলে আমরা কি পাবো, যখন বলেছি আমরা এক্স ওয়াই ইকুয়াল টু 9, যখন ওয়াই ইকুয়াল টু 9 তখন এক্স ইকুয়াল টু 9 হবে। তাহলে ওয়াই 9 এক্স 9 ওয়াই ইকুয়াল টু কে ইন্টু 3, অর্থাৎ কে ইকুয়াল টু 3 পাবো। এবার 1 নংকে আমি কে এর মান বসিয়ে দেবো, দেখো ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট এক্স যখন কে 3 এবং দেখো এখানে বলেছি এখানে যে ওয়াই এর মান 6 হলেই এক্স এর মান কত হবে, তাহলে ওয়াই এর মান 6, কে তো আমি আগে নির্ণয় করেছি 3, ওয়াই ইকুয়াল টু 6, তাহলে আমার ওয়াই ইকুয়াল টু 6 কে ইকুয়াল টু 3 ইন্টু রুট এক্স, তাহলে এটা যদি কাটাকাটি করো 2 হচ্ছে, এখানে কাটাকাটি করলে তাহলে রুট এক্স, উভয় পক্ষ যদি বর্গ করো তাহলে এক্স ইকুয়াল টু কত 4, এক্স ইকুয়াল টু যখন 4 হবে তখন ওয়াই ইকুয়াল টু 6 আর ভেদ ধ্রুবক হবে 3। এইভাবে কিন্তু পরের অঙ্কটা আমি মৌখিক একদম মুখে মুখে বলছি, দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে কিভাবে প্রকাশ করব, তাহলে আমরা এখানে একটা যৌগিক ভেদের উপপাদ্যটি আনতে পারবো, দেখে নেবে একটু যৌগিক ভেদের উপপাদ্য। 4 দাগের যদি অঙ্ক আমি 2 নম্বর অঙ্কটা যদি করি, 2 নম্বর অঙ্কতে যদি আমি যাই তাহলে দেখে নাও, মানে প্রথমে বলেছি এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, মানলাম এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্স আবার জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, জেডের সাথে কি আছে, ব্যস্ত ভেদে আছে, তাহলে 1/z। এবারে 1 নং আর 2 নং দেখো এরা যৌগিক যে তোমাদের ভেদ বলেছি সেই ভেদের ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আমরা লিখতে পারবো এক্স ভেরিজিয়াস y/z, এক্স ভেরিজিয়াস কি y/z। এবার এই দুটোকে কি করবে, আবার এক্স ইকুয়াল টু একটা ভেদ ধ্রুবক নিয়ে আসবে ইন্টু y/z, ঠিক যখনই ভেদ ধ্রুবক আমরা নিয়ে আসবো তখন লিখবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার তোমাদের যে কন্ডিশন বইয়ে দিয়েছে, আমাদের যে কন্ডিশন বলা আছে y ইকুয়াল টু 4 z ইকুয়াল টু 5, এখানে বলা আছে y ইকুয়াল টু 4 z ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু দেখে নাও একটু, বলা আছে আমার y ইকুয়াল টু কে, y ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 4 z ইকুয়াল টু 5, তখন x ইকুয়াল টু 3, তাহলে 15 ইন্টু k4, k ইকুয়াল টু 15/4, এই k ইকুয়াল টু কি হয়ে গেল 15/4,
একটা বক্স করে দাও, কে এর মানটা আমরা নির্ণয় করলাম। তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড। এবার তোমরা দেখবে কি কন্ডিশন তোমাদের বার করতে দেবে। ওয়াই ইকুয়াল টু 16, জেড ইকুয়াল টু 30, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 16, জেড ইকুয়াল টু 30, এবং কে তো আমরা বক্স করেই দিয়েছি। তাহলে এক্স এর মান বার করতে বলেছে। কে ইকুয়াল টু কত আমাদের আছে, 15/4 ইন্টু 16/30। কাটাকাটি করো, এখানে 4, এখানে কত 2, কাটাকাটি করো 2, তাহলে এক্স ইকুয়াল টু 2। তাহলে কি লিখবে, যখন ওয়াই এর মান 16 এবং জেড এর মান 30 তখন এক্স ইকুয়াল টু 2 হবে। তাহলে পরিষ্কার তোমাদের, প্রথমে একটি সরল ভেদ করলাম, তারপরে ব্যস্ত ভেদ করলাম, তারপরে আমি যৌগিক ভেদ করলাম। তাহলে আজ এই পর্যন্ত তোমাদের থাক। নেক্সট ভিডিওতে আমি আর যে বাদবাকি অঙ্কগুলি আছে সেগুলি বুঝিয়ে দেবো। তো এখানে লাস্ট টাইম একটু খেয়াল করে রেখে দাও যে পরিষ্কারভাবে তোমরা সরল ভেদ বুঝতে পেরেছো কি না, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। সরল ভেদ কি বলা হচ্ছে আমি একটু সহজে বলবো, যেখানে x/y ভাগ করে যদি নির্দিষ্ট সংখ্যা পাও তখন সরল ভেদ থাকবে, সেই দুটি চলরাশির মধ্যে সম্পর্ক সরল ভেদ থাকবে। আর x আর y যদি গুণ করে ধ্রুবক সংখ্যা পাও তখন ওই x আর y দুটি চলরাশি পরস্পর ব্যস্ত ভেদে থাকবে। আর যৌগিক ভেদ কাকে বলবো, একটি চলরাশি যখন একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে তখন প্রথম চলরাশিটি অন্যান্য চলরাশিকে সাথে যৌগিক ভেদে থাকবে, অর্থাৎ যৌগিক ভেদে থাকবে বলা হবে। তাহলে আশা করি প্রত্যেকে ভেদ চ্যাপ্টারটি বুঝতে পেরেছ। আমাকে নেক্সট ভিডিওতে পাবে পরের অঙ্কগুলি। তো প্রত্যেকে ভালো থাকো, এই অধ্যায়টি সুন্দরভাবে চেষ্টা করো। যদি কোনো কিছু বুঝতে না পারো আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেটাকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ওকে, বাই।